শুরুতেই মহাভারতের কথায় আসি। রাজশেখর বসু অনুদিত মহাভারতে দুর্যোধন ভীমকে চ্যালেঞ্জ জানিয়ে কি বলেছিলেন জানেন? কুন্তিপুত্র, শরৎকালীন মেঘের ন্যায় বৃথা গর্জন করো না, তোমার যত বল আছে তা যুদ্ধে দেখাও। কেন এ কথা বললাম? কারণ এই ভোট যুদ্ধে মানে লোকসভা ভোটের আগে কার্যত সেই সুরই কি শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। মেঘনাথের মতো আড়াল থেকে না লড়ে ডায়মন্ড হারবারে ইডির ডিরেক্টর দাঁড়াত। ইস্যু এক, আক্রমণের ধরনও এক। দুর্নীতি ইস্যুতে সাংবাদিক বৈঠকে একেবারে ওয়াশিং মেশিন হাজির করে বিজেপিকে আক্রমণের পথে হাঁটলো কংগ্রেস এবং তৃণমূল। আর অন্যদিকে দুর্নীতি নিয়ে রাজ্যকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো একের পর এক, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো মথুরাপুরের সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে এক সারিতে ফেলে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন যে তার বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ইডির ডিরেক্টরকে প্রার্থী করা হোক। আর পাল্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। দেখুন, মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়ায়। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দ্বারা। 23 মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে, তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ তৃণমূল নেতৃত্বের মুখে নতুন নয়। তবে এবার ভোটের আবহে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে এক বন্ধনীতে রেখে নতুন চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট শুরু হতে আর মাত্র 19 দিন বাকি, কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ কে তা এখনো ঠিক করে উঠতে পারেনি বিজেপি, সিপিএম, কংগ্রেস। এমনকি 6 মাস ধরে টানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার ইচ্ছে প্রকাশ করা নৌশাদ সিদ্দিকীর দল আইএসএফও। এই প্রেক্ষাপটে শনিবার মথুরাপুরের সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে এক সারিতে ফেলে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে এসে প্রতিপক্ষকে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ ছোড়া যেন বঙ্গ রাজনীতির একটা অনিবার্য অঙ্গ হয়ে উঠেছে। এই যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে ভোট প্রচারে এসে ডায়মন্ড হারবারে তারই নির্বাচনী কেন্দ্রে বিরোধী প্রার্থী সম্পর্কে সরাসরি চ্যালেঞ্জ করে বসলেন। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 14 ঘন্টা তল্লাশি চালিয়ে 41 লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। ঘুষের বিনিময়ে প্রশ্নের মামলায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। আর ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তৃণমূলের নেতাকর্মীদের তলব করেছে এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতার মধ্যেই এবার তা নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে এক বন্ধনীতে রেখে নতুন চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, 4টে আসন খালি রয়েছে। আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডি ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় কর। ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রে প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। দ্বিতীয় লিস্টে অভিজিৎ গাঙ্গুলি, রেখা পাত্র, রাজমাতা, এদের দেখেই ওদের যা অবস্থা হয়েছে। কৃষ্ণ কল্যাণী যে সিটটায় পদত্যাগ করেছে ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন, মুকুটমণিকে পদত্যাগ করতে হবে, হরিকৃষ্ণ দ্বিবেদী আছে, আলাপন ব্যানার্জি আছে, বাগদাতে দাঁড় করিয়ে দেন। 2014 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রথমবার প্রার্থী হয়ে প্রায় 71,000 ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2019-এ সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় 3,21,000। 2024-এর লোকসভা ভোটে সেই ব্যবধান 4 লক্ষ করার টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো বলেছি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং 4 লাখের ব্যবধান হবে। ডায়মন্ড হারবার 4 লাখ করলে আপনারা 3 লাখ করবেন না? মেঘের আলোর শব্দটা প্রথমে মোদি বলেছিল রাজনীতি মঞ্চে, তারপরে ও বলছে, তাহলে বোঝা যাচ্ছে স্ক্রিপ্ট রাইটার দুজনেরই এক। বাইরে এসে বাঘের বাচ্চার মতো ইডি অফিসের বাইরে বলে, আর ভেতরে গিয়ে কিউ কিউ করে, আর নাগপুরে গিয়ে ভেট পাঠায়, আর মোদি অমিত শাহের কাছে গিয়ে পায়ে প্রণাম দেয়। আর আমরা কোথায় প্রার্থী দেবো, কাকে প্রার্থী দেবো সেটা আমরা ঠিক করবো। তৃণমূলের মতো আরএসএস এর নির্দেশে প্রার্থী দেবো নাকি? 1 জুন 7ম দফায় ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট গ্রহণ। কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি আক্রমণ করে বলছেন যে ডায়মন্ড হারবারে ইডির ডিরেক্টরকে প্রার্থী করা হোক, আর যে 3টে কেন্দ্রে প্রার্থী করা বাকি আছে বিজেপির, সেখানে এক এক করে এনআইএ অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিকে দাঁড় করিয়ে দিক। আমি সরাসরি রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি, তাহলে ফাঁকা মাঠে গোল দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কি ধরে নেওয়া যায়? কারণ আর 19 দিন বাকি ভোট শুরু হতে, এখনো তোমরা 4টে কেন্দ্রে প্রার্থী ঘোষণা করনি। সেই জন্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও এনআইএ দাঁড় করিয়ে দিক, বা আয়কর দফতরের কাউকে। কারণ অঙ্ক কষতে গিয়ে কোথাও কি মনে হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াক ওভার দিয়ে দেওয়া হচ্ছে? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করতেই পারেন, কিন্তু এন্টায়ার স্পিচে ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে যখন লোকসভা কেন্দ্রের প্রচার হচ্ছে, লোকসভার কথা হচ্ছে,
আমরা আশা করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে শুনবো বাউরিয়া বজবজ তৃতীয় হুগলি সেতু, রিং রোড ইত্যাদি তৈরি করে এন্টায়ার দ্বিতীয় হুগলি সেতুর চাপ এবং ইত্যাদি এগুলো কমিয়ে দিয়ে কিভাবে শহরের বাইরে থেকে রাস্তা করা, ডেভেলপমেন্টাল পলিটিক্স। কিন্তু একজন MBA পাশ করা স্টুডেন্ট, তার কাছ থেকে নতুন জেনারেশনের ছেলে, নতুন জেনারেশনের ভাবনাধারার কথা শুনবো এক্সপেক্ট করেছিলাম। ওই বস্তা পচা রাজনীতি 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 খেলা আর ইডি সিবিআই তাদের খাটের তলার থেকে টাকা তো বেরিয়েছে, কোন লিপস অ্যান্ড বাউন্স কার কোম্পানি, কে ডিরেক্টর ছিল, সেই লিপস অ্যান্ড বাউন্সের কত কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে এবং এ যাবৎ ভারতবর্ষের ইতিহাসে ইডির বাজেয়াপ্ত করা সম্পত্তি রিভার্স হয়েছে বলে একটা এক্সাম্পল কেউ দেখাতে পারবেন না। তো সেখানে দাঁড়িয়ে কার বাবা কোন লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিলেন, কার বাড়ির প্রাসাদোপম বাড়ি তৈরি হয়েছে, কাকে দুর্নীতির কিংপিং বলা হচ্ছে, কাকে মাথা বলা হচ্ছে, কাকে পা বলা হচ্ছে, শেকড় অবধি কে পৌঁছাচ্ছে, এ নিয়ে গোটা পশ্চিমবঙ্গের কোনো সন্দেহ নেই। বিজেপি কাকে প্রার্থী করবে, বিরোধী দলের অন্যান্যরা কাকে প্রার্থী করবে, সেটা বিরোধী দলের ওপর থাক। 1 জুন ভোট আছে, এত তাড়াহুড়ো কিসের, এত টেনশন হচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি তো তার নিজের প্রচার করবেন। আমি একদম এই টেনশন নিয়ে আসবো বৈষ্ণবদার কাছে, কিন্তু তার আগে একটু আমি রাজর্ষিকে বলতে চাই। রাজর্ষি, নবীন জিন্দাল, তারপর রেড্ডি, তারপর যদি ধরে নিই মানে একের পর এক যারা বিজেপিতে গিয়ে নাম লেখানোর সঙ্গে সঙ্গেই টিকিট পেয়ে গেলেন, তারা তাহলে কি করে পেলেন? সেই ওয়াশিং মেশিনের তত্ত্ব ফিরে আসে। আমি ওয়াশিং মেশিনের তত্ত্ব নিয়ে যখন আলোচনা করব তখন এই প্রশ্নটা ঢুকতে নেব। তার আগে বৈষ্ণবদার কাছে। বৈষ্ণবদা যেটা বললো রাজর্ষি বা বিজেপি যেটা বলছে, কোথাও কি আত্মবিশ্বাসে ঘাটতি হচ্ছে? ভয় পাচ্ছে তৃণমূল? কেন এ কথা? কারণ আপনারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেন বারবার করে, মানুষ আপনাদের সঙ্গে আছে এ কথা বলেন, তাহলে ডায়মন্ড হারবারে কে প্রার্থী হচ্ছে, কে প্রার্থী দিচ্ছে না দিচ্ছে তা নিয়ে এত আক্রমণের কি আছে? সেখানে ডিসিপিআর প্রসঙ্গ আসছেই বা কেন? আপনারা তো মানুষের উপর ভরসা করছেন। ফাঁকা কলসির আওয়াজ বেশি তো। বিজেপি পার্টি নিজেরা দেশকে বিক্রি করে দিয়েছে, দেশের সম্পত্তি লুট করেছে, দেশের ব্যাংকের টাকা লুট করেছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, মানুষের সঙ্গে ধাপ্পাবাজি করেছে। 15 লক্ষ টাকা করে দিয়ে দেবে বলেছিল, কিছু দিতে পারেনি। বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দিতে পারেনি, রুটি কাপড়া মাকানের সমস্যার সমাধান করতে পারেনি। উল্টে ডায়মন্ড হারবার কেন্দ্র করে এমন একটা ঢাক বাজাচ্ছিল যে বিরাট কিছু ব্যাপার। তারপরে দেখা যাচ্ছে আজ পর্যন্ত বিজেপি পার্টির কোনো প্রার্থী ঘোষণা করার মতো ওদের সাংগঠনিক নেই। আমি তো বারবার করে কেন টেনশন হচ্ছে? এবার আপনি বলুন, বুথ লেভেলে বিজেপি কোনো ওয়ার্কার নেই। ওরা এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী লোকেদেরকে হেনস্থা করছে। তাই জন্যই স্বাভাবিকভাবেই অভিষেক ব্যানার্জি সঠিকভাবেই বলেছেন, মাঝখানে আপনি বলছেন আপনারা তো সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ ছাড়া তো সাংগঠনিক ভাবে কোনো কিছু করতে পারছেন না। সেন্ট্রাল এজেন্সিকে বারবারে ব্যবহার করে ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদেরকে আপনারা বারবার হেনস্থা করছেন এবং এখনো পর্যন্ত একটা মামলার বিরুদ্ধে কে মামলা করেছে কোর্টে প্রমাণ করতে পারেননি। তাদের উদ্দেশ্যটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় খাদ্য দপ্তরের দুর্নীতি 2013 সালে জ্যোতিপ্রিয় বিরুদ্ধে কেন আঙুল তুলেছিল? সেন্ট্রাল এজেন্সি এই যে অসুবিধাটা কি জানেন তো? আপনি এতক্ষণ বললেন, আমি মাঝে একটাও কথা বললাম না, কিন্তু আপনারা কাউকে বলতে গেলেই মাঝখানে চিৎকার করা, আপনাদের কিছু বলার নেই। আপনি বলুন, বজবজ বাউরিয়া হাইওয়ের কথা বলুন, দেউলিয়া একটা স্যাটেলাইট টাউনশিপের কথা বলুন, বয়সতলাকে স্যাটেলাইট টাউনশিপ কেন করতে? যে ইন্ডাস্ট্রি ছিল তারা চত্বরে সময় লাগছে কেন? নওশাদ সিদ্দিকী তো নিজে বললেন যে দল অনুমতি দিলে আমি লড়তে ইচ্ছুক। তাহলে কি নওশাদ সিদ্দিকীর উপর ভরসা রাখছেন, নাকি সিপিএম আলাদা করে প্রার্থী দেবে? খুঁজতে এত সময় লাগছে, বা আসন সমঝোতা হতে বা নিজেদের মধ্যে রফা করতে এত সময় লেগে যাচ্ছে? কালকে তো আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু প্রেস কনফারেন্স করেছেন এবং বলেইছেন যে যেহেতু অনেকগুলো দফায় ভোট এবং অনেকটা দেরি রয়েছে, সেই কারণে এবং বিজেপি তৃণমূল পরিস্থিতিটাই একটা অন্য। আজকের লোকসভা নির্বাচনের সামনে পরিস্থিতিটা অন্য। বিমানদা কালকে বলবার সময় বলেছেন, আমার কথাটা তার চেয়ে অন্য কিছু হবে না, যে এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তাদের সবাইকে এক জায়গায় করে এবং সেই অনুযায়ী প্রার্থী দেওয়ার প্রশ্ন সেই অনুযায়ী সেইভাবে ভাবছেন এবং সেইভাবেই কারা হবেন না হবেন সেটা নিশ্চিত করে সেখানে কথা বলেই বামফ্রন্ট এবং বামফ্রন্টের সঙ্গে তাদের সঙ্গে তৃণমূল কথা বলতে গিয়ে সময় নষ্ট হয়ে যাচ্ছে না তো? সেই ওই কথাটা সুকুমার রায়, মানে আমার হজবরলার লাইনটা মনে পড়ে যাচ্ছে, হাতে থাকলো পেন্সিল। সেটাও একটা হাতে থাকলে
আসবো। পেন্সিল, আবার একই সাথে কচ্ছপ আর খরগোশের গল্পটাও তো মনে থাকা উচিত। আচ্ছা, বিশ্বনাথ দা বলুন। আসবো রাজস্বী, আবার তোমার সময় তোমার কাছে আসবো। বিশ্বনাথ দা, আমি বলছি একের বিরুদ্ধে এক, এই লড়াইয়ের এই কৌশল, মানে লড়াইয়ের এই কৌশলটা খুঁজতেই কি সময় লাগছে বিরোধীদের? প্রথমত আমি বলবো যে দেখো, নওশাদ সিদ্দিকী যেভাবে গজরে ছিল ততটা কিন্তু বর্ষালো না। মানে ও নানা রকম কৌশলগত অবস্থান নিয়ে কথা বলছে, কিন্তু যখন মানে নিজেকে ডিক্লেয়ার করেছিল যে আমি ডায়মন্ড হারবারে লড়বো, যত দ্রুততার সাথে করেছিল, যত তৎপরতার সাথে করেছিল, দল ওই চালায়, তারপরে ও বলছে আমার দল যদি আমাকে প্রার্থী করে, এটা কিন্তু মানুষ বুঝেছে ওনার কৌশলগত অবস্থান। দ্বিতীয় হলো যে বিজেপি কতটুকু সিরিয়াস, এই প্রশ্নটা কিন্তু আসবেই, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্যান্ডিডেট অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে বিজেপির অভিযোগ আছে, তার বিরুদ্ধে প্রার্থী চয়ন করতে যদি এত সময় লাগে, এত দেরি লাগে, তাহলে এই প্রশ্নটা বৈশায়ন ঠিকই বলেছে যে মানুষের মধ্যে সংশয় হবে যে বিজেপি কোনো জায়গায় সেটিং করছে না, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে জয়ী করে দেওয়ার জন্য একটা পরিস্থিতি তৈরি করে দিচ্ছে না। শেষ বেলায় প্রার্থী দিয়ে কার্যত তিনি প্রচার করতে পারবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এককভাবে জয়ী হয়ে যাবেন, সেই রকমই চেষ্টা বিজেপির তো কেন্দ্রীয় নেতৃত্ব করছেন না, তো এই প্রশ্নটা আসবে। এবং থার্ড যে বিষয়টা অভিষেক আজকে বলেছেন যে সিবিআই, ইডি ইত্যাদির কথা বলেছেন, যে দেখো এটা কিন্তু শুরু হয়ে গেছে ভারতীয় রাজনীতি গণতন্ত্রের জন্য চিন্তার কারণ, যে আমরা পশ্চিমবাংলায় 2জন আইপিএস অফিসারকে দেখলাম যে তারা নির্বাচনে সার্ভিস অবস্থায় তারা অবসর নিয়ে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা, মালদাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রসূন ব্যানার্জি, আর শোনা যাচ্ছে বীরভূমের বিজেপির তরফ থেকে আরেকজন আইপিএস অফিসার প্রতিদ্বন্দ্বিতায় নামছে, এবং পাশের রাজ্য উড়িষ্যাতেও কিন্তু একের পর এক আইপিএস অফিসাররা এই মানে সার্ভিস অবস্থাতে রিজাইন করে তারা প্রতিদ্বন্দ্বিতায় নামছে। এটা ভয়ের। সেটা হলো যে আমি প্রশাসক হিসাবে শাসক দলকে তুষ্ট করছি বা বিরোধী দলের পক্ষে কথা বলছি, তাই সেই কারণেই আমি আইপিএস অফিসার থেকে আমি রাজনীতিবিদ হয়ে যাচ্ছি। এটা ভয়ের যে তুমি তোমার পজিশনকে ব্যবহার করে রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছ, যেটা গণতন্ত্রের পক্ষে চিন্তার কারণ। কারণ অভিজিৎ গাঙ্গুলির নামটা একটু বলুন। অভিজিৎ গাঙ্গুলি আমার জজ সাহেব থাকা অবস্থায় পার্টিতে জয়েন করেছে। আমি তো সেইটাই বলছি যে কোনো অভিজিৎ গাঙ্গুলি বোঝাই গেল এক্সিস্টিং যে কোনো, তিনি অভিজিৎ গাঙ্গুলি হতে পারেন, তিনি দেবাশিস বাবু হতে পারেন, তিনি প্রসূন ব্যানার্জি হতে পারেন, তিনি পাশের রাজ্যের অন্য কোনো আইপিএস হতে পারেন। এটা চিন্তার কারণ যে গণতন্ত্রটা যে যদি এই ধরনের যাদের নিউট্রাল অবস্থান থাকার কথা ছিল, তারা যদি সরাসরি মানে এটাও যেমন ঠিক আপনি যেটা বলছেন, আবার আমরাই তো বিভিন্ন সময় বলি, আপনারাই তো বিভিন্ন সময় বলেন যে শিক্ষিত বিদ্বজন বুদ্ধিজীবী তারাই আসুক গণতন্ত্রে, রাজনীতিতে জনগণ তো তাদের উপরই ভরসা রাখতে চায়, তারা তো জনগণের হয়ে কথা বলবেন। হ্যাঁ, প্রশ্নটা এখানে যে তারা নিজে থেকে আসছেন না, তাদেরকে কর্মরত অবস্থায় বাধ্য করা হচ্ছে রিজাইন করে যোগ দেওয়া করতে। আমি অবশ্যই হ্যাঁ, বিশ্বনাথ অনলাইনে একটু বলতে, সেটা হলো বহু ক্ষেত্রেই তারা প্রভুদের অর্থাৎ যে রুলিং পার্টি ক্ষমতায় আছেন বা বিরোধী আছেন তাদেরকে আগে স্যাটিসফাই করছেন, তারপরে তারা রিজাইন করে তারা দলে ঢুকছেন। এটা ভয়ের, এটা নিউট্রালিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের যে নিরপেক্ষতা সেটাকে আঘাত করছেন, কুড়াঘাত করছেন। ব্যক্তিগত স্বার্থে তারা হয় শাসক দলকে সন্তুষ্ট করছেন, তৃণমূল কংগ্রেসকে, তাহলে বিজেপিকে মানে সাপোর্ট করছেন। আমরা ভয় পাই ওটাতেই যে প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, সেই জন্য আজকে সরকারি প্রকল্পগুলো তৃণমূল বলছে। আপনি ভয় আশঙ্কা উদ্বেগের কথা বলছেন, যেই আশঙ্কা উদ্বেগের জায়গা থেকে কংগ্রেস তৃণমূল একেবারে তারা সাংবাদিক বৈঠকে ইস্যু করলো ওয়াশিং মেশিনকে। ওয়াশিং মেশিন হাজির করে বিজেপিকে আক্রমণের পথে হাঁটলো তারা এবং পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দেখুন। একই দিন একই কৌশল, দুর্নীতি ইস্যুতে এবার সাংবাদিক বৈঠকে ওয়াশিং মেশিন হাজির করে বিজেপিকে আক্রমণের পথে হাঁটল কংগ্রেস এবং তৃণমূল। শনিবার তৃণমূলের সাংবাদিক বৈঠকে একটি ওয়াশিং মেশিন হাজির করে তৃণমূল। তার গায়ে বিজেপির প্রতীক পদ্ম ফুলের ছবি, নিচে লেখা বিজেপি ওয়াশিং মেশিন। তার সামনে দাঁড়িয়ে এদিন কুণাল ঘোষ তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন বিজেপিকে। ভাজপা और ওয়াশিং মেশিন আর ওয়াশিং পাউডার ভাজপা। শুভেন্দুর ভিডিও কে দেখিয়েছিল? বিজেপি। চোর কে বলেছিল? বিজেপি। সিবিআই কে চেয়েছিল? বিজেপি। সিবিআই এফআইআর করলো, গ্রেপ্তারের মুখে শুভেন্দু চলে গেল বিজেপিতে। এই ওয়াশিং মেশিনে হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে অভিযোগ কে এনেছিল? বিজেপি এনেছিল। আজকে আসামের মুখ্যমন্ত্রী, সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, সবকটা এজেন্সিকে মিসইউজ করা হচ্ছে
বিরোধীদের কণ্ঠরোধের জন্য, বিরোধীদের চাপ দেওয়ার জন্য, কখনো বিভিন্ন কর্পোরেট হাউসকে চাপ দিয়ে বন্ডের মাধ্যমে ইনকামের জন্য, কখনো কোনো বিরোধী নেতা তাকে চাপ দিয়ে আত্মসমর্পণ করিয়ে বিজেপিতে যোগদানের জন্য। ফলে আমরা এই ওয়াশিং মেশিন পলিটিক্সের তীব্র বিরোধিতা করছি। অন্যদিকে শনিবারই ওয়াশিং মেশিন নিয়ে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসও। তারাও একইভাবে কটাক্ষ ছুড়ে দেয় বিজেপির উদ্দেশ্যে। इस पे जो लिखा हुआ है आप पढ़ रहे हैं, अब मैं इसमें ये डलवा रहा हूं और देखिए क्या निकल कर आता है। आज की प्रेस वार्ता मोदी जी जरूर देख रहे होंगे। अब ये देखिए साफ होकर क्या निकला। আমরা তো ওয়াশিং মেশিন, আমরা তো বলেছিলেন না আমার গঙ্গায় যেন স্নান করে মানুষের পাপ মুক্ত হয়ে যায়, সেরকম বিজেপিতে এসে আমরা কত মানুষকে ঠিক করে দিলাম। কৃষ্ণ কল্যাণী ঠিক হয়ে গেল, দেখলেন চলে গেল বিজেপি থেকে, কিরকম সুন্দর। আমরা নিয়ে এসেছিলাম বিশ্বজিৎ দাসকে, এত ভালো ধুয়েছে বিজেপি, ওয়াশিং মেশিন এত ভালো কাজ করেছে, একদম সাংগঠনিক দায়িত্ব দিয়ে দিয়েছে বনগাঁ জেলায়। যাকে বিজেপি নেবে সে হবে গদ্দার, আর গদ্দার ঘরে যখন ফিরবে সে হবে গদাধর। এটাই চলছে। সব মিলে ভোট যত এগিয়ে আসছে, দুর্নীতি ইস্যুতে ততই সপ্তমে উঠছে তরজা। উজ্জ্বল মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজস্বী, হৃদমাঝারে যখন নরেন্দ্র মোদী, যখন আছে দিন, যখন মোদির গ্যারান্টি, তখন এত ভয় কেন? মানে তোমাদের ক্ষেত্রেও তো এই প্রশ্নটা একই রকম ভাবে উঠবে, আত্মবিশ্বাসে ঘাটতি কেন? কেন বলছি এই কথা? প্রথমে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার আগের তালিকাগুলো বাদ দিলাম, অনেক লম্বা হয়ে যাবে প্রশ্ন। বিআরএস নেত্রী কে কবিতা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কয়লা খনি বন্টন কেলেঙ্কারিতে নবীন জিন্দালকে দলে নিয়েই টিকিট দিয়ে দিলে, নটি মামলায় অভিযুক্ত খনি মাফিয়া রেড্ডিকে দলে নিতে বিজেপি দুবার ভাবেনি। মানে নীতিশ কুমারের জন্য নাকি দরজা বন্ধ, এমনটাও শোনা গিয়েছিল অমিত শাহ। তারপর সেই নীতিশ কুমারও। ছবিটার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষ ওয়াশিং মেশিন তত্ত্ব বলছে, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি মমতা ব্যানার্জি এবং অমিত মিত্রের শাড়ি ধুতি নিয়ে টানাটানি করেছিল দিল্লিতে, এটাও তৃণমূলের অভিযোগ ছিল। যে কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, তারা ওয়াশিং মেশিন তত্ত্ব খাড়া করতে চাইছে। মানে এর থেকে বড় হাস্যকর এবং নাটক আর সংসারে আর কিচ্ছু হয় না। যে কথা শ্রমিকদা বললেন, পরিষ্কার কথা, মুকুল রায় এত সুন্দর ধোয়া হয়েছে যে কৃষ্ণনগরের মানুষ একটা এমএলএ অফিস নেই এখনো অবধি, একটা সার্টিফিকেট পায় না। কোনো মানুষকে একথা আমরা বলতে পারি না যে আপনারা কাঁচরাপাড়ায় গিয়ে না হয় নিয়ে যান। একটা তৃণমূল একটা এমএলএ অফিস পর্যন্ত তৈরি করেনি। তো এই যদি ওয়াশিং মেশিন তত্ত্ব হয়, এটাই যদি তৃণমূল দাঁড় করায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় তো আগে ডিএসও করতেন ছোটবেলায়, সেখান থেকে ছাত্র পরিষদ, সেখান থেকে এসে তারপরে কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেস, তারপরে বলছেন সিপিএম কে বলছে ভোটটা দিয়ে দাও, 7% ভোটটা দিয়ে দাও। সিপিএম এর সঙ্গে জোট করতে না কোনো বাধা নেই। লালু আলম যে মাথা পাঠিয়ে দিয়েছিল সে কোন ছাতার তলায়, সাই বাড়ি নিয়ে দিনের পর দিন বলা রক্ত মাখা ভাত খাওয়ানো, সেই মাকে সন্তানের রক্ত মাখা ভাত খাওয়ানো সেই লোকগুলো কোন ছাতার তলায় আছে তার জবাব আগে বৈশ্বনাথ দিক, তারপরে বলবে এই কথা যে ওয়াশিং মেশিন তত্ত্ব। নির্লজ্জের চরম সীমা হচ্ছে কুণাল ঘোষ, তাই জন্য এই কথাগুলো বলতে পারে। আমি বলছি ওয়াশিং মেশিনের তত্ত্ব যেটা কংগ্রেস তৃণমূল বারবার বলছে, তার জবাবটা কি? উত্তর নেই। কংগ্রেস তৃণমূল বলছে, সেটা কেরালাতে বলুক, কংগ্রেসের নেতা ভার্টিক্যাল কি করে রিক্রুটমেন্ট হয়ে যায় সিপিএম এ, যেটা কোনো জায়গায় হয় না। যে কংগ্রেস আর সিপিএম, যে সিপিএম কংগ্রেসের হাত কেটে দিয়েছিল কার্যকর্তাদের, তারা জোট বেঁধে করতে গিয়ে ওয়াশিং মেশিনের উপর ভরসা রাখতে হচ্ছে, তাই তো? ওয়াশিং মেশিনে ভরসা রাখতে হবে। কেউ যদি আসতে চায় তখন অপযুক্তি শুরু, কিছু বলতে পারছে না, তাই হাসির মতন কতগুলো কথা বলছে। মাটির তলা থেকে যখন মাটি মানে পায়ের তলা থেকে যখন মাটি সরে যায় না, তখন যেন মানুষ হতাশাগ্রস্ত হয়ে চিৎকার করতে শুরু করে, তখন হলো এই অবস্থায় দাঁড়ায়। আপনি বলুন তো, হেমন্ত বিশ্ব শর্মাকে
কারা বলেছিল চোর, কারা বলেছিল অজিত পাওয়ার, বিশ্বনাথ দূরে আছেন, অশোক চৌহান। আমি এক সেকেন্ড, বিশ্বনাথ তুমি আমায় বলো, তোমার পুলিশ প্রশাসন যা মানে ঋতব্রতর বিরুদ্ধে সরাসরি নারী নির্যাতনের অভিযোগ এনেছিলে, কোন ওয়াশিং মেশিনে সে শুদ্ধ হয়ে গেল? মানুষ ভুইয়াকে কংগ্রেস থেকে তোমরা যখন নিলে, কোন ওয়াশিং মেশিনে তিনি মার্ডার কেস থেকে মুক্ত হয়ে গেল? যে আরএসএস বিজেপি করা বাবুল সুপ্রিয়, কোন ওয়াশিং মেশিনে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের হয়ে গেল? তোমরা কোন ওয়াশিং মেশিন তোমরা ব্যবহার করো যে বিজেপির আরএসএস করা বিজেপি করা লোকগুলো বিশ্বনাথ দাবার একটু বলতে দিন। আপনার যে ওয়াশিং মেশিন মহানন্দাদির কাছে মহানন্দাদির কথা এখনো শোনা হয়নি। বিশ্বনাথ দা আমার কথা মাঝখানে সময় দেব, আমি সময় দেব। আরে গুন্ডাগুলো সরকার মোল্লা কি চেঁচাচ্ছে, লাইরি চেঁচাচ্ছে। আমি বলছি শুনুন, ভোট করানোর আমি আবার বলছি শুনুন, তৃণমূলের যে ওয়াশিং মেশিন এক, যেটা মোহাম্মদ সেলিম বললেন, আপনাদের স্ক্রিপ্ট আসলে এক, স্ক্রিপ্ট রাইটার একজন। আরে যে ওয়াশিং মেশিনে হেমন্ত বিশ্ব শর্মা হয়ে যায়, অশোক চৌহান আদর্শ আবাসনের আজকে অজিত পাওয়ার যেখানে উপরা মুখ্যমন্ত্রী হয়ে যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই তোলা হচ্ছে তৃণমূল আর বিজেপি উভয় একই কথা বলে যাচ্ছে, এ ওকে ওয়াশিং মেশিন আর ওকে ওয়াশিং মেশিন, উভয় দেখুন, এ ওর দলের আর ওর দলেরও যা মহানন্দাদি দাঁড়াও, এক সেকেন্ড শুধু চিৎকার করতে পারে, কোনো কথা নেই, চিৎকার করতে পারে শুধু। আমার ভয় লাগছে ওয়াশিং মেশিন কেনা না বন্ধ হয়ে যায়। শুনুন, কেন্দ্রীয় স্তর এবং রাজ্য স্তরে রাজনীতির প্যাটার্নটা কিন্তু সেম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে দলবদল এবং ওয়াশিং মেশিন বলুন বা যাই বলুন, যেভাবে মানুষের আস্থা অর্জন করা একজন ক্যান্ডিডেট পরবর্তীকালে অন্য দলে চলে যাচ্ছে এবং সেটাকে জাস্টিফাই করা হচ্ছে, বিভিন্ন চ্যানেলে ওকে দোষারোপ করছে, কুকথার বন্যা বয়ে যাচ্ছে, রাজনীতির এটাই ট্রেন্ড হয়ে গেছে। এটা নিয়ে ইনফ্যাক্ট তর্ক করে কোনো লাভ নেই, কিন্তু মূল যে কথা সেটা হচ্ছে যে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে বিজেপির এক্ষেত্রে এই যে এত সিবিআই ইডি ধরপাকড়, মুখ্যমন্ত্রীদের যেটা বলা হচ্ছে যে দেখুন 2014 সালে মোদিজি এসেছিলেন ইউপিএর প্রতি বিতৃষ্ণা এবং মোদির আচ্ছে দিনের একটা স্বপ্ন দেখিয়ে। 2019-এ পুলওয়ামা অসাধারণ কাজ করেছে। 2024 সালে বিজেপির কি ইস্যু কম পড়িয়াছে? না হলে এত সিবিআই এবং ইডির সক্রিয়তা কেন বাড়ছে? দুর্নীতি নিশ্চয়ই দমন করতে হবে। একদম, যে প্রশ্নটা আপনি করলেন যে এখন ভোটের মুখে সক্রিয়তা কেন বাড়ছে।